নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় শোভন সুন্দর দাসের লেখা নেতুদার গল্প পরিষেবার বিপদ। শোভন সুন্দর দাস জন্ম কলকাতা 1979 সালে। 2000 সালে সিটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হন। তাঁর নানান লেখা ইতিমধ্যে দেশ, আনন্দমেলা প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকের গল্পটি তাঁর দ্বিতীয় একক বই এবারত প্রকাশনীর নেতুদার 4 ঘন্টা গল্প বইটি থেকে। আজ ধীমানের চরিত্রে শুভজিৎ, সমীরণের চরিত্রে শ্রীমন্ত চক্রবর্তী, প্রতীকের চরিত্রে অর্ক গোস্বামী, দিবাকরের চরিত্রে ছন্দক চৌধুরী, নিমুর চরিত্রে শুভ গোস্বামী, যোগুর চরিত্রে সাত্বিক চৌধুরী, মালিশওয়ালার চরিত্রে সুতাসম ভাদুরী, গল্পের সূত্রধার অন্যান্য চরিত্র এবং নেতুদার চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে নেতুদার গল্প পরিষেবার বিপদ। জ্বালাতনের এক শেষ। হাতের মোবাইলটার দিকে একটা রাগী দৃষ্টি দিয়ে বেঞ্চিটাতে বসতে বসতে বলল ধীমান। আমরা সকলে ব্যাপার বুঝতে না পেরে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। সমীরণ বলল, কি হয়েছে রে? কোনো ঝামেলায় পড়েছিস নাকি? ধীমান নিজের ক্ষোভটা হজম করতে করতে বলল, ঝামেলা বলে ঝামেলা? দেখ, এমন এক নেটওয়ার্ক হয়েছে যে একটা কল পর্যন্ত ঠিক করে করতে দেয় না। যতবার চেষ্টা করি চুপচাপ নিজে থেকেই কেটে দেয়। তাও আগে মুখে কিছু বলতো, মনে হতো যে চেষ্টাটা অন্তত করছে। এখন আর সেটুকুও বলে না, সেলফ কেটে দেয়। আমি একটু হেসে বললাম, সে তো অনেকদিন ধরেই চলছে। আমিও তো মাঝে মাঝেই বাড়িতে কল করে পাই না। অন্য কল যাও বা লাগে, বাড়ির কল কিছুতেই লাগে না। সবারই এক হাল, যাহা 52 তাহাই 53। সার্ভিস দেওয়ার বেলায় সবাই এক, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। হ্যাঁ হ্যাঁ বলল প্রতীক। আমাদের জগাদার দোকানে সন্ধেবেলার চায়ের আড্ডাটা এই পরিষেবা প্রদানকারীর বর্তমান অনীহা নিয়েই শুরু হলো, এবং সেটা আমাদের পঞ্চপাণ্ডবের মধ্যেই সীমাবদ্ধ রইল। নেতুদা একটু আগে এসে নিজের নির্দিষ্ট বেঞ্চিটাতে বসে মোবাইলে কি এক হিসেবে ব্যস্ত। আমরা যদিও আশাবাদী যে আলোচনা একটু গতি পেলে তিনি হিসেবের অতল থেকে নিজেকে তুলে এনে তাঁর বিখ্যাত গাঁজা গল্পের ভাঁড়ার থেকে একটা গল্প আমাদের পাতে ফেলবেন। তবে ক্ষণটা জানা নেই, সেটা যাতে তাড়াতাড়ি আসে তাই আলোচনাটা সকলে গলা চড়িয়েই করছি, যাতে নেতুদার হিসেবের বুহ ভেদ করে সেটা তাঁর কান অবধি পৌঁছায়। দিবাকর বলল, হ্যাঁ, যা বলেছিস ভাই, আজকালকার যুগটাই যেন এরকম হয়ে গেছে। টাকাকে টাকা দাও, কিন্তু কাজের বেলায় ঢুঁঠু। ঠিক কথা। আরে আগেকার দিন আর নেই। তখন লোকের কথার দাম ছিল, কর্তব্য জ্ঞান ছিল। আর আমার ছোটবেলাতেই তো দেখেছি সুলেমান দর্জিকে মায়ের শাড়ির ফলস লাগাতে দেওয়া হয়েছিল আত্মীয়ের বিয়েতে পড়ে যাবে বলে। সুলেমান কাকা আশ্বাস দিয়েছিল যে টাকা যখন নিয়েছি তখন ঠিক টাইমে ডেলিভারি দিয়ে দেবো। কিন্তু ডেলিভারির দিন এমন বৃষ্টি শুরু হলো যে রাস্তায় হাঁটু জল জমে আর দোকানের দিকে যাওয়াই গেল না। ওদিকে পরদিন সকালে ট্রেন। মা তো ভেবেছিলেন ওই শাড়ি পরে আর যাওয়াই হবে না। কিন্তু ঠিক রাত 10টার সময় দরজায় ঠক ঠক, খুলে দেখি কাক ভেজা সুলেমান কাকা। মাকে শাড়িটা এগিয়ে দিয়ে বললেন, কথা দিয়েছিলাম দিদি, তাই দিতে এলাম। পাওয়া যায়। মাথা নাড়তে নাড়তে বলল ধীমান। আমরা সকলে তাকে সমর্থন করে বললাম, ঠিক ঠিক, সেই দিন আর নেই। ওই রকম পরিষেবা প্রদানে আগ্রহ আজকের দিনে আর দেখাই যায় না। নেতুদা তখনও মুখে রাগ কাড়েননি। ওদিকে সময় বয়ে যাচ্ছে। বাধ্য হয়েই সমীরণ বলে উঠল, আপনি কি বলেন নেতুদা? নেতুদা মুখটা মোবাইল থেকে তুলে আমাদের সকলের উপর একবার চোখটা বুলিয়ে নিয়ে বললেন, তা ঠিক। আজকাল আর এরকম লোক পাওয়া মুশকিল যে জলকাদা ঘেঁটে এসে পরিষেবা দিয়ে যাবে। আমি নিজে হলে তো যেতাম না, ক্লায়েন্টকে বলতাম জল নামলে যাব। কারণ এই রকম পরিষেবা দেওয়ার যেমন ভালো দিক আছে,
তেমন খারাপ দিকও আছে। টাকার বিনিময়ে পরিষেবা দেওয়াটা যদি কর্তব্যের বদলে নেশার আকার নেয়, তখন তার ফল ভয়াবহ হতে পারে। বাবারে। এই অবধি বলে নেতুদা থামলেন, যেন কোনো এক ঘটনা মনে পড়ে যাওয়ায় শিউরে উঠলেন। আমাদের বুঝতে বাকি রইল না সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসন্ন, যার আশায় এত সলতে পাকানো। আমি বললাম, কেন নেতুদা, টাকা নেবে, সার্ভিস দেবে, সে তো খুব ভালো কথা। এখানে বিপদটা কোথায়? একটু খুলে বলুন না, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিক ঠিক, কিছু বোঝা যাচ্ছে না। নেতুদা, একটু খুলে বলুন না। নেতুদা, দোকানে চিৎকার উঠলো। আমি বলি। বলুন 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 নেতুদা, বলুন। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। নেতুদা আমাদের থামিয়ে জগাদার বাড়িয়ে দেওয়া চায়ের কাপটায় একটা চুমুক দিলেন, একটা সিগারেট ধরালেন, তারপর শুরু করলেন। এ প্রায় 50 বছর আগের ঘটনা। স্কুল শেষ করে সবে কলেজে ঢুকেছি, গোঁফ দাড়ি সবে গজাচ্ছে আর কি। তাই মনের মধ্যে একটা বড় বড় ভাব আসতে শুরু করেছে। তা কলেজে আমার 2 বন্ধু ছিল, একেবারে প্রাণের বন্ধু বলা যায়। জগন্নাথ অধিকারী ওরফে যোগু, আর নিমাই কুণ্ডু ওরফে নিমু। কাকতালীয় কিনা জানি না, কিন্তু আমাদের 3 জনের নামের মধ্যেই একটা ভক্তি ভাব থাকার জন্য কলেজে আমাদের সবাই গৌড়ীয় মঠ বলে ডাকত। আমরা অবশ্য তাতে কিছু মনে করতাম না, বরঞ্চ বেশ মজাই পেতাম। তা সেবার পুজোর ছুটিতে, বুঝলে, 3 বন্ধু মিলে ঠিক করলাম কোথাও একটা বেরিয়ে আসি। তবে ওই ভাবা অবধি, কারণ কোথায় যাওয়া হবে সেটা নিয়ে প্রবল মত পার্থক্য উপস্থিত হলো। 3 জনের 3 রকম মত। নিমু বলল দার্জিলিং, আমি বললাম সুন্দরবন, আর যোগু বলল পুরী। বাবা জগন্নাথের নামে নিজের নাম হওয়ার জন্যই বোধহয় তার ওই পুরীর প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। তাছাড়া সে আগে 3 বার পুরী গেছে, পথঘাট একেবারে মুখস্থ। আর আমরা প্রথমবার বাইরে যাচ্ছি, অভিজ্ঞতা নেই। তাই বিদেশ বিভুঁইয়ে বিপদে পড়লে সে গাইডের কাজটা করে দিতে পারবে বলে জানালো। ভেবে দেখলাম কথাটা ঠিকই। প্রথমবারেই কলম্বাস হয়ে লাভ নেই, আগে 2-1 বার বেরিয়ে অভিজ্ঞতার আড় ভাঙাই, তারপর না হয় দেখা যাবে। তাই বুঝলে, রাজি হয়ে গেলাম। দেখতে দেখতে যাবার দিন এসে পড়ল। তবে পুজোর সময় বলে রিজার্ভেশন পাওয়া গেল না। ওয়েটিং লিস্টের নাম্বার 15 দিনে 15 ঘরও এগোয়নি। যাওয়া মাটি হবে ভেবে যখন আশঙ্কায় ভুগছি, তখন যোগুই বলল, আরে চিন্তা করিস না, টিটিকে ঠিক ম্যানেজ করে নেব। খুব একটা আশ্বস্ত হলাম না। তবুও সেই যেহেতু সবচেয়ে বেশি অভিজ্ঞতার অধিকারী, তাই তল্পি তল্পা নিয়ে ট্রেনে উঠেই পড়লাম। মাটিতেই বসেছিলাম। টিটি উঠে আমাদের দেখে টিকিট দেখতে চাইল। আমার তো মুখ শুকিয়ে গেছিল, কিন্তু যোগু দেখলাম বেশ একটা হেহে মার্কা হাসি দিয়ে টিকিটের সাথে কিছু রঙিন কাগজ বাড়িয়ে দিল। হ্যাঁ, টিটি দেখলাম এই ব্যাপারে বেশ নমনীয়। তিনি টিকিটটা ফেরত দিয়ে বাকিদের টিকিট দেখতে চলে গেলেন। ব্যাপার দেখে যোগুর প্রতি একটা সমীহ ভাব এলো। সে তাহলে মিথ্যে বলেনি। মনে মনে আমি আর নিমু তাকেই দলপতির আসনে বসিয়ে দিলাম। সেই রাতটা ট্রেনের মধ্যে নির্বিঘ্নেই কাটলো বলা যায়। নতুন জায়গা দেখার উৎসাহে আর ওই মাটিতে শুয়ে গা ব্যথাটা সেরকম মালুম পেলাম না। পরদিন সকালে পুরী পৌঁছে মন ভরে গেল। সমুদ্রের পাশ দিয়ে যাবার সময় সেদিকে তাকিয়ে চোখ আর ফেরাতে পারলাম না। যোগুর চেনা হোটেলে কোন রকমে মালটা রেখেই 3 জনে চলে গেলাম সমুদ্রে চান করতে।
প্রায় ঘন্টা খানেক জলকেলি করে হোটেলে ফিরলাম। হোটেলটা সস্তার হলেও খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালোই ছিল। আমরা অবশ্য নিরামিষই খেলাম। ঠিক হলো রাত্রে মাছ বা মাংস কিছু একটা খাবো। তা খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে যখন উঠলাম তখন 4টে বেজে গেছে। আবার গিয়ে সমুদ্র তটে বসলাম। মনটা বুঝলে বেশ শান্ত হয়ে এলো। সেই অসীম সমুদ্রের দিকে তাকিয়ে মনে হলো যেন আরে সার্ভিসের কি হলো? মানে পুরী তো আমরা সবাই গেছি, সমুদ্রের বিবরণ না দিলেও চলবে। অধৈর্য হয়ে বলল সমীরণ। আমরা কেউই আপত্তি করলাম না, কারণ নেতুদার এই ধান ভান্তে শিবের গীতটা মাঝে মাঝে মাত্রা ছাড়া হয়ে যায়। তাই তাকে ট্র্যাকে ফেরানোর জন্য এই গুঁতোটার দরকার পড়ে। নেতুদা হঠাৎ কথায় বাধা পাওয়ার জন্যই খেই হারিয়ে কিছুক্ষণ সমীরণের দিকে তাকিয়ে রইলেন। তারপর হেসে বললেন, বর্ণনাটা দেওয়ার দরকার ছিল, কারণ আসল ঘটনাটার সঙ্গে এর একটা প্রত্যক্ষ যোগ আছে। আমরা সকলে সমস্যারে জিজ্ঞেস করলাম, কিরকম কি রকম? কিরকম কি যোগ কি যোগ? নেতুদা একটা ধোঁয়ার রিং ছেড়ে আবার শুরু করলেন। ঘন্টা খানেক বুঝলে সমুদ্রের হাওয়া খেয়ে 3 জনেরই মন অনেকটা শান্ত হলো। তবে ওই নোনা হাওয়ার জন্য কিনা জানি না শরীরটাকে কিরকম ন্যাতানে লাগতে লাগলো। যোগু এক সময় বলেই ফেললো, উফ, গাটা কিরকম ম্যাচ ম্যাচ করছে। কাল সারা রাত ট্রেনের জার্নির জন্যই বোধ হয়। নিমু তাকে সমর্থন করে বলল, ঠিক বলেছিস, আমারও কেমন যেন সব কিছুতে গা ছাড়া ভাব আসছে, পিঠটাও কেমন ব্যথা করছে। পিঠ অবশ্য আমারও ব্যথা করছিল, তাই আমিও ঘাড় নাড়লাম। যোগু বিজ্ঞের মতো মাথাটা একটু দুলিয়ে বলল, ভালো করে একটু মালিশ করাতে হবে। কাছেই একটা ভালো মালিশওয়ালা আছে, আগেরবার দেখে গেছিলাম, কিন্তু করানো হয়নি। এবারটা করিয়েই নি। একবার ভালো করে মালিশ করে নিলে শরীর একেবারে ঝরঝরে হয়ে যাবে। নিমু তার কথায় তাল দিয়ে বেশ উৎসাহের সঙ্গেই বলল, কই কোথায়? চল তাহলে করিয়ে আসি। আমি তেমন আগ্রহ দেখালাম না। সত্যি বলতে কি, পয়সা দিয়ে যেচে ওই ধস্তাধস্তি কেনা আমার পোষায় না। তাছাড়া বাবুঘাটে সকালবেলায় অনেককে মালিশ করাতে দেখেছি, দেখে ভক্তির থেকে ভয়টাই বেশি লেগেছে। তোমরা আজকে আমার এই ভারিক্কি চেহারা দেখছো, কিন্তু তখন আমার চেহারা ছিল একেবারে খড়ের কাঠিটির মতো। আমি তাই একটু হেসে মাথা নেড়ে বললাম, না ভাই, আমিও সবে নেই। যোগু নিজের 3 মাস ব্যায়াম করা হাতের সত্য গজানো গুলিটা একটু ফুলিয়ে বলল, সে আমি জানি, মালিশকে সইতে মাসেল লাগে। নিমু তার কথায় খ্যাক খ্যাক করে হেসে উঠল। যদিও তার মাসেল আর আমার মাসেলের তফাৎ খুব একটা নেই। আমি ওদের বিদ্রুপটা গায়ে মাখলাম না, খালি মিনমিন করে বললাম, হ্যাঁ ভাই, আমার মাসেলও নেই আর মালিশওয়ালার সঙ্গে টাসেলে যাওয়ার ইচ্ছাও নেই, তবে দেখার ইচ্ছা আছে। এরপর 3 জনে মিলে একটু খোঁজাখুঁজির পর গিয়ে হাজির হলাম মালিশের জায়গায়। দেখলাম একটা নড়বড়ে গুমটির মধ্যে 2টো বিবর্ণ বেঞ্চি আর চেয়ার পাতা। 2টো লোক তারই মধ্যে বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। তাদের মধ্যে একজন একটু বয়স্ক, মাথার চুল হালকা পাক ধরেছে, তবে চেহারা বেশ দশাসই। মানে মালিশ ছেড়ে পালোয়ানিতে নামলেও নাম করতে পারতেন। আরেকজন নিতান্তই ছোকরা, বোধহয় চেলা, চেহারা পাকানো দড়ির মতো। বুঝলাম গুরুর চেহারা পেতে গেলে এখনো একে বহুদিন অপরের মালিশ করে নিজের শরীরে তেল ঢোকাতে হবে। যোগু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, মালিশ হবে? বয়স্ক লোকটি তাড়াতাড়ি বেঞ্চি থেকে উঠে এগিয়ে এসে, নিশ্চয় হব, নিশ্চয় হব বলে যোগুকে একটা চেয়ার বাড়িয়ে দিল। চেলাটি আমাদের দুজনের দিকে তাকিয়ে বোধহয় নিশ্চিত হতে পারল না যে কার মালিশ হবে। কেন জানি না আমার দিকেই তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার হব? আমি তাড়াতাড়ি বলে উঠলাম, না না, আমি না, ওই যে জগন্নাথ আর নিমাইয়ের হবে।
বলে ওই যোগু আর নিমুকে দেখিয়ে দিলাম। লোক দুটো আমার কথা শুনে একবার যোগু আর একবার নিমুর দিকে ভালো করে চাইল। তাদের চোখের কোণে ভক্তিভাবের উদয় হলো কিনা ঠিক নজরে পড়ল না, কিন্তু দুজনের মধ্যেই বেশ একটা উদ্দীপনার সঞ্চার হলো। যোগু আর নিমু গায়ের জামাটা খুলে আমাকে ধরতে দিল। আমিও ক্রিকেটের 12th ম্যানের মতো সাইড লাইনে বসে খেলা শুরুর অপেক্ষা করতে লাগলাম। কিন্তু খেলাটা যে ওরকম বিভীষিকা হয়ে সারা জীবন মনে দাগ কেটে যাবে তা ভাবিনি। নেতুদা আবার থামলেন। এদিকে আমরা তার এই শিউরে থেমে যাওয়া দেখে ভয়ানক উত্তেজিত। প্রতীক চেঁচিয়ে উঠল, আরে আরে কি হলো বলবেন তো? ঘাড় মটকে দিল নাকি? নেতুদা বলছি কই দেখি বলে জগাদার হাত থেকে আরেক কাপ চা নিয়ে তাতে একটা রাম চুমুক দিয়ে সেটাকে শেষ করলেন। তারপর একটা সিগারেট ধরিয়ে বললেন, না, ঘাড় মটকায়নি, তবে মোটকে দিলেই ভালো হতো। বেচারারা ওই পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা পেত। আবার থেমে গেল। আমরা সবাই আরে কি ব্যাপার, কি তাড়াতাড়ি হলো, বলুন। তাড়াতাড়ি বলুন না। বলে চিৎকার করে ওঠার পর নেতুদা দম নিয়ে আবার শুরু করলেন। যোগুর পিঠে তেল ঢেলে গুরুজি যা একখানা 82 শিক্ষার চাপ্পড় লাগালেন, বাপরে! তার আওয়াজ বোধহয় পুরীর মন্দির থেকেও শোনা গেল। যোগু আর্তনাদ করে উঠল। তাই দেখে নিমুর মুখ একবারে শুকিয়ে গেল। সে তার হাত তুলে আস্তে 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 বলে একটা ব্যর্থ প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু কাজে দেয়নি। তেল না খাওয়া পাকানো দড়ির মতো হাত তার পিঠে একেবারে চাবুকের মতো এসে পড়ল। আওয়াজটা বুঝলে আগের মতো এলাকা কাঁপানো না হলেও এলাকা জানান দেওয়ার জন্য যথেষ্ট। নিমু কোঁকিয়ে উঠল, তবে সে তো সবে শুরু। তারপর যে হারে তাদের মাসুল থেকে মাস ছাড়াবার চেষ্টা দুই গুরু শিষ্যের মধ্যে দেখলাম, তাতে অন্তরাত্মা কেঁপে গেল। যোগু তাও ওই 2-1 মিনিট সেই অত্যাচার সহ্যের চেষ্টা করেছিল, বোধহয় নিজের হাতের গুলির মান রাখার জন্যই। কিন্তু নিমু, তার তো আর সে গুলি নেই। তাই প্রথম কয়েকবার চেঁচামেচি করে প্রতিবাদের চেষ্টা করেও দমে না কুলোনোয় রণে ভঙ্গ দিল। খালি প্রতিটা চাপ্পড়ের সঙ্গে তার মুখ দিয়ে চিঁচি ডাক জানান দিচ্ছিল যে প্রাণ পাখি এখনো খাঁচা ছাড়া হয়নি। যোগু শেষ কালে বুঝলে আর থাকতে না পেরে লোকটার হাত ছাড়িয়ে চেয়ার থেকে কোনো রকমে ওঠার চেষ্টা করতে করতে বলল, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, টাকা দিয়ে দিচ্ছি, বাঁচাও। কিন্তু তার ওই মিনতি কোনো কাজে এলো না। লোকটা ঘাড় ধরে হাড়গোড় আলগা করতে করতে বলল, না 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 না, মালিশনাকারী মু টঙ্কা নেবি নাহি, নিয়ম নাহি আছে। বলে আবার চেলাটার দিকে তাকিয়ে বলল, একেবারে ছাড়িবু নহি, পুরো বডিটাকু ঝড় ঝড়ে করি তবু। চেলাটা সেই কথায় দ্বিগুণ উৎসাহিত হয়ে নিমুর পিঠে ঝাঁপিয়ে পড়ল। আমি একবার বলতে গিয়েছিলাম, হ্যাঁ, আর কেন, এবার ছেড়ে দিন না, তেল তো চামড়া ছেড়ে একেবারে হাড়ে গিয়ে বসেছে। কিন্তু তাতে দুজনে এমন ভাবে আমার দিকে চাইলো যে আর কিছু বলার সাহস পেলাম না। প্রায় 20 মিনিট ধরে হামান দিস্তায় থেতো করে যখন যোগু আর নিমুকে ছাড়লো, তখন দুজনেরই গা তেলে চকচক করছে। তবে সেটা সরষের না তাদের নিজেদের সেটা বুঝতে পারলাম না। কোন রকমে জামা গায়ে দিয়ে আমার 2 কাঁধে ভর দিয়ে দুজনে দোকানের বাইরে এলো। লোকটা এইবার টাকা নিয়ে হেসে বলল,
যাহা মু করি দিয়েছি, শরীরও একদম ফিট হয়ে যাব। ভালো করি খালি গা ধুই নেব, বুঝিছু? তা শরীর ফিট না হলেও দুজনেই প্রায় ফিট হয়ে গেছিল। রিক্সা করে হোটেলে এলাম, সন্ধ্যাবেলা দুজনেরই ধুম জ্বর এলো। বাধ্য হয়ে ডাক্তার দেখাতে হলো, তবে একজনকেই দেখালাম, কারণ দুজনেরই সিমটম এক। তাছাড়া টাকা কড়ি হাতে গোনা তো। দুদিনের জন্য ঘুরতে এসেছিলাম, ডাক্তারের ফিটা হিসেবে ধরিনি। যাই হোক, ওষুধ নিয়ে হোটেলে ফিরলাম। টাকার টানাটানির জন্য আর মাছ মাংস খাওয়া হলো না। 2 দিন নিরামিষ খেয়েই কলকাতায় ফিরলাম। নেতুদা গল্প শেষ করলেন। দিবাকর বলল, ভারী আশ্চর্য লোক তো, পুরো টাকা দিতে চাইলেও নিল না, তবু মালিশ করে দিল। নেতুদা বললেন, তাই তো বলছি হে, পরিষেবা দেওয়া ভালো, কিন্তু সেটা যদি নেশার পর্যায়ে চলে যায় তখন ভয়ঙ্কর রূপ নেয়। বলেই হাতের ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে উঠলেন। তারপর নিজের মনেই, রান্না পুজোর নারকল কেনা বাকি। বলে জগাদাকে, এই জগা, লিখে নিও। আর আমাদের চলি হে, আবার কাল। বলে দৌড়ে দোকান থেকে বেরিয়ে গেলেন। সমীরণ হেসে বলল, অন্য সময় হলে লোকটা হয়তো ছেড়েই দিত, কিন্তু হাতের কাছে জগন্নাথ আর নিমাইকে পেয়ে সেবা করার সুযোগটা হাতছাড়া করতে চায়নি। ভাগ্যিস নেতুদা নিজের নিত্যানন্দ নামটা সেখানে বলেননি, নইলে আর সাইড লাইন থেকে খেলা দেখতে হতো না, মাঠে নামিয়ে খেলিয়েই ছাড়তো। দোকানে হাসির রোল উঠল। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শোভন সুন্দর দাসের লেখা নেতুদার গল্প পরিষেবার বিপদ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। নেতুদাকে পৌঁছে দিন আরো অনেক মানুষের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে। নোটে গাছতলার গল্পের শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। সুপার থ্যাঙ্কস সুপার চ্যাট ব্যবহার করে অথবা নোটে গাছতলার গল্পের মেম্বারশিপ নিয়ে আমাদের সাহায্য করতে পারেন। গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। খুব শিগগির ফিরে আসব আরো মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন। নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।